দার্জিলিং ভ্রমণের আজকে আমাদের দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিন আমরা ভ্রমণ করব দার্জিলিংয়ের সাইট সিন। এই সাইট সিন ভ্রমণে গাড়ি ভাড়া কোথা থেকে করবে, গাড়ি ভাড়া কত পড়বে এবং কোন কোন জায়গাগুলো ঘুরে দেখবে, সমস্ত তথ্যটা তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো কথা না পারি ভিডিওটি শুরু করি। দার্জিলিংয়ের সাইট সিন ভ্রমণ করার জন্য আমরা এখন চলে এসেছি দার্জিলিংয়ের মল মার্কেট, অথবা বলতে পারো যে জায়গাটি হচ্ছে দার্জিলিংয়ের চৌরাস্তা। তো যেহেতু কালকে সকালে আমরা ভ্রমণ করতে পারবো, তাই আজকে আগের দিন গাড়ি ঠিক করতে হবে, নাহলে কিন্তু গাড়ি পাওয়া যাবে না। তো তোমরাও ঠিক এভাবে গাড়ি ভাড়া করে নিও। তো ঘড়িত সময় এখন ভোর 3:30। আমরা বেরিয়ে গেছি টাইগার হিল থেকে সূর্যোদয় দেখতে। সকল কিন্তু এইভাবেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, নাহলে কিন্তু টাইগার হিল থেকে সূর্যোদয় দেখা যাবে না। তো মোটামুটি 3টে থেকে 3:30-র মধ্যে রেডি হয়ে বেরোতে হবে, কারণ 4টে 4:30-র মধ্যে কিন্তু টাইগার হিলে পৌঁছতে হবে। দার্জিলিং মেন সিটি থেকে টাইগার হিলের দূরত্ব হলো প্রায় 11 কিলোমিটার, আর সময় লাগবে প্রায় 25 থেকে 30 মিনিট। তো ঘড়িতে সময় এখন ভোর 5:10। আমরা রয়েছে একদম টাইগার হিল পৌঁছে গেছি। আমরা এখান থেকে আমরা সূর্যোদয় দেখবো এবং পাশাপাশি কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় এখান থেকে। তো প্রচুর পর্যটক কিন্তু এখানটা এসে দেখতে পাচ্ছে, সেটা প্রচুর পর্যটক ভোরবেলা এখানটা চলে এসছে। তো তোমাদের কিন্তু এই টাইগার হিল থেকে সূর্যোদয় দেখতে গেলে কিন্তু আগে আগে আসতে হবে। তো এখনও কিন্তু সূর্যমা বের হয়নি, আর হাওয়াও রয়েছে এখানটা প্রচণ্ড পরিমাণে, তাই ঠান্ডাটা বেশ অনুভব করছি। আর পুরো একদম গায়ে কাঁটা দিয়ে উঠছে, নাক মুখ সব বন্ধ রয়েছে আমাদের। সূর্যমামা এখনও উঠতে পারেনি, সূর্যমামার সময় লাগবে এখনও বেশ 10-15 মিনিট হয়তো এখনও সময় লাগবে। দেখো আলো আস্তে আস্তে কিন্তু আলো আরও বেশি বেড়ে গেছে, আর পাশাপাশি আমাদের সূর্যমামা কিন্তু উকি উকি মারছে উঠবে বলে। দেখো সূর্যমামা কিন্তু উঠে গেছে। টাইগার হিল থেকে আমরা দর্শন করলাম সূর্যোদয়। দার্জিলিং ভ্রমণ করতে যদি এই জায়গাটাতে না আসো, তাহলে কিন্তু বিশাল বড়সড় একটা জিনিস তোমরা মিস করে যাবে সকলে। তো এই হচ্ছে আজকে আমাদের সারথি, এই দাদার সাথে আমরা এসে ঘুরবো। আর এই দাদার গাড়ি আমরা ভাড়া করে নিয়েছি গেল দিন বিকেলবেলাতে। আমরা টাটা গোল্ড গাড়ি ভাড়া করে নিয়েছি। আমরা যেহেতু 5 জন, তাই পার্সোনালভাবে ঘুরবো। তোমরা চাইলে শেয়ারেও ঘুরতে পারো, তবে আমি বলবো পার্সোনাল গাড়িতে ঘোরাই কিন্তু সবথেকে ভালো। সকাল সকাল টাইগার হিল থেকে আমরা সূর্যোদয় দেখে আমরা এখন পৌঁছে গেছি জাপানিজ পিচ প্যাগোডাতে। এটি কিন্তু দর্শনার্থীদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা, আর সকল দর্শনার্থীরা কিন্তু এখানটায় চলে আসেন সকাল সকাল। যেহেতু সকালবেলার ওয়েদারটা খুবই ভালো থাকে, তার জন্য কিন্তু এখান থেকে ভিউটাও খুব সুন্দর লাগে। তো আমরা সকালবেলা জাপানিজ পিচ প্যাগোডাতে চলে এসেছি। জাপানি পিচ প্যাগোডাটি বিশ্বের সকল জাতীয় ধর্মের মানুষের মিলন ও বিশ্ব শান্তির বার্তা প্রচারের জন্য স্থাপন করা হয়েছিল। অন্যান্য বহু শান্তিস্তূপের মতন এটিও জাপানি বৌদ্ধ সন্ন্যাসী ও নিপ্পনজান মিয়োহোজি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা নিচিদাৎসু ফুজির তত্ত্বাবধানে নির্মাণ করা হয়েছিল। জাপানি পিচ প্যাগোডাটি বা শান্তিস্তূপটি ভ্রমণ করতে আসতে হলে কিন্তু সকাল সকালে আসতে হবে, তাহলে কিন্তু এইখানটা থেকে যে সুন্দর একটি প্রকৃতির যে ভিউ, এটা কিন্তু সকাল সকাল খুব ভালো লাগে। আর সূর্যমামা যখন সকালের প্রথম আলো বা কিরণ চারিদিকে ছড়িয়ে যায়, তখন তো এই জায়গাটি দেখতে আরও বেশি ভালো লাগে। আর বিশেষ করে এই জায়গাটির একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, সেটি হলো জায়গাটি পুরো একদম শান্ত এবং স্নিগ্ধ পরিবেশ। এই জাপানি পিচ প্যাগোডার নিচ থেকে যখন উপরে উঠে আসবে, তখন এই সামনে পড়বে এরকমটি বুদ্ধ মূর্তি, এবং মনে হবে যেন তিনি সবাইকে স্বাগত জানাচ্ছেন। আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। বুদ্ধ মূর্তির পাশাপাশি এই মন্দিরটিতে গায়ে রয়েছে পুরনো অনেক জিনিসপত্র খোদাই করে রাখা, যেগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। এবং এই জিনিসগুলো কিন্তু বহু পুরনো বছর ধরে যেগুলো ঘটে এসছে, সেগুলি কিন্তু এখানটায় তুলে ধরা রয়েছে। জাপানি এই পিচ প্যাগোডা অথবা এই শান্তিস্তূপটির ভিত স্থাপন করা হয়েছিল 1972 সালের 3 নভেম্বর, এবং এটি উদ্বোধন করা হয়েছিল 1992 সালের 1 নভেম্বর। শান্তিস্তূপের নকশা এঁকেছিলেন এম ওহোকা। এর উচ্চতা 28.5 মিটার, ব্যাস 23 মিটার, যার ফুট হচ্ছে 75 মিটার। জাপানি পিচ প্যাগোডা ভ্রমণ করে আমরা এখন চলে এসেছি বাতাসিয়া লুপে, আর এটি সমস্ত পর্যটকের জন্য একটি বিশেষ আকর্ষণীয় জায়গা। দার্জিলিং মেন শহর থেকে এই বাতাসিয়া লুপ বা বাতাসিয়া ইকো গার্ডেনের দূরত্ব হলো মাত্র 5 কিলোমিটার। আমরা এখন ঘুরছি বাতাসিয়া লুপ, যার চারিদিকে রয়েছে সুন্দর এই সবুজ চা বাগান, এবং যার মিডলে রয়েছে ভারতের পতাকা, এবং একপাশে লেখা রয়েছে আই লাভ দার্জিলিং লেখা। এবং এইখানটায় পর্যটকের বিশেষ আকর্ষণ আসার কারণ হলো, এখানটায় এসে কিন্তু টয় ট্রেনে চড়তে পারে। আর সামনেই কিন্তু রয়েছে বিশাল এই পাহাড়, যেখান থেকে দাঁড়িয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়। আর এখানটায় পোশাকও ভাড়া পেয়ে যাবে তোমরা, যারা ছবি তুলতে যাও। যাদের এই নেপালিদের যে পোশাকগুলো রয়েছে, এগুলো কিন্তু ভাড়া পেয়ে যাবে।
আশেপাশে যেখানটায় চোখ যাচ্ছে শুধু পাহাড় আর পাহাড়, দূরে বহু দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই পাহাড়, আর দূরে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। আর যে বাইনোকুলারগুলো রয়েছে এগুলো দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘার সম্পূর্ণ ভিউটা তোমরা দেখতে পারবে। আর তার টিকিট মূল্য হচ্ছে 50 টাকা করে। আর যদি কপাল ভালো থাকে তাহলে দেখতে পারবে, কারণ বেশিরভাগ সময় কুয়াশা ও মেঘে পুরো এমনভাবে ঢাকা থাকে কিন্তু দেখা যায় না। যদি আমরা যেই সময়টা এসেছি এই সময় কিন্তু আমরা ভিউ পুরো সম্পূর্ণভাবে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। বাতাসিয়া লুপ বা বাতাসিয়া গার্ডেন আমরা ভ্রমণ করে এখন চলেছি আমরা রক গার্ডেনের উদ্দেশ্যে, যার দূরত্ব বাতাসিয়া লুপ থেকে 7 কিলোমিটার, সময় লাগবে আধা ঘন্টা থেকে 40 মিনিট। এবার একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করে রাখি, সেটি হচ্ছে দার্জিলিংয়ের সাইট সিন ঘোরার জন্য কিন্তু 3টি উপায় রয়েছে, যেমন 5 পয়েন্ট ট্যুর, 7 পয়েন্ট ট্যুর ও মিক্স পয়েন্ট ট্যুর। অর্থাৎ এইভাবে কিন্তু তোমরা প্যাকেজ হিসেবে সাজিয়ে তারপরে কিন্তু তোমরা ঘুরতে পারো। ড্রাইভার দাদারা কিন্তু তোমাদের সামনে এইভাবে প্যাকেজগুলো তুলে ধরবে, তোমাদের যেটি পছন্দ হয় তোমরা কিন্তু সেভাবে ঘুরে নিও। তবে আমার মতে 7 পয়েন্ট ট্যুরতে সব থেকে ভালো, যেগুলো মেন জায়গাগুলো রয়েছে সেইগুলো জায়গা কিন্তু তোমাদের ড্রাইভার দাদারা সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেখাবে। পাহাড়ি রাস্তায় ভ্রমণ করতে করতে বুঝলাম রাস্তার দূরত্ব 5 কিলোমিটার হোক বা 6 কিলোমিটার, দূরত্বটা কিন্তু মনে হচ্ছে প্রায় 10 থেকে 15 কিলোমিটার, কারণ পাহাড়ি রাস্তা, গাড়ি চলতে হবে সাবধানে। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি রক গার্ডেনে। এইখানটা গাড়ি পার্কিং করতে হবে, তারপর আমরা ঢুকবো রক গার্ডেনের উদ্দেশ্যে। এই রক গার্ডেনে ঢোকার সাথে সাথে সামনে পড়বে এই সুন্দর ঝর্ণাটা। এখন আমরা চলেছি পাহাড়ের একদম উপরের দিকে, ওইখান থেকে ভিউটা আরো সুন্দর লাগবে। উপরে শুধু পাহাড় আর পাহাড় চারিদিকে। এইভাবে হেঁটে হেঁটে আমাদের উঠতে হবে আরো অনেকটা উঁচুতে, কারণ আমরা সবাই নিচে রয়েছি। দেখো এখান থেকে দেখতে অনেকটা সুন্দর লাগছে, অনেকটা উপরে উঠে এসেছি। নিচ থেকে কিছুটা উপরে উঠে আসলে সামনে আরেকটি ঝর্ণা করবে, এরকম সুন্দর ঝর্ণা। আমরা ছিলাম ওই উঁচুতে, আমরা এখন অনেকটাই ওখান থেকে নিচে আছি, কিন্তু আমাদের আবারও উপর উঠতে হবে। পাহাড়ে গায়ে বেয়ে জল পড়ছে, পাহাড়ের উপর থেকে সবাই আসে এই নিচে, প্লাস এখান থেকে আবার উপর উঠতে হয়। এই রক গার্ডেন ঘুরতে আসলে একটি কথা মাথায় রাখতে হবে, যদি সাথে বয়স্ক মানুষজন থাকে তাহলে কিন্তু তাদেরকে নিয়ে বেশি উঁচুতে না ওঠাই ভালো। এটা হচ্ছে মনসা মন্দির, জয় মা মনসা। রক গার্ডেন ঘোরা আমাদের হয়ে গেছে, এখন আমরা চলেছি দার্জিলিং জু এর উদ্দেশ্যে। তো চলো জুটি এবার ঘুরে দেখা যাক। রক গার্ডেন থেকে জুওলজিক্যাল পার্কের দূরত্ব হলো প্রায় 10 কিলোমিটার, সময় লাগবে 40 থেকে 45 মিনিট। তো আমরা চলেছি দার্জিলিং জুতে, এখানটা অনেকগুলো সিঁড়ি পার করে উপরে উঠতে হবে। এটি হলো দার্জিলিংয়ের জুলজিক্যাল পার্ক এবং মাউন্টেনিং ইনস্টিটিউট, আর এর টিকিট মূল্য হচ্ছে 60 টাকা করে। সামনে রয়েছে ম্যাপের মতন দেওয়া, এই ম্যাপটা দেখে ঘোরা যেতে পারে। প্রথমে ঢুকেই সামনে দেখতে পাচ্ছি ভাল্লুক মহারাজ, তারপর দুটো রয়েছে এখানটা, আর ওই সাইডে রয়েছে। ওই পাশটাতে দেখলাম ভাল্লুক, আর এই পাশটাতে রয়েছে কতগুলো হরিণের বাচ্চা। এই জুতে এসে তেমন কিছু কিন্তু দেখতে পাচ্ছি না, শুধু হরিণ আর অন্যান্য জাতীয় সেই পশুগুলো দেখতে পাচ্ছি। এখানটাও দেখছি হরিণ, অন্য কিছু তো দেখতে পাচ্ছি না। দার্জিলিংয়ের এই চিড়িয়াখানাটির আরেকটি নাম রয়েছে, সেটি হলো পদ্মরাজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক, আর এটি প্রায় 27.3 হেক্টর স্থান জুড়ে অবস্থিত রয়েছে। এই চিড়িয়াখানাটি 1958 সালের চালু করা হয়েছিল এবং যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 2134 মিটার, অর্থাৎ 7000 ফুট উচ্চতায়। আমরা এখন চলেছি হিমালয় মাউন্টেনিং ইনস্টিটিউটের দিকে। এই পাশটাতে রয়েছে বাচ্চাদের খেলার জন্য কিছু জিনিস।
অর্থাৎ এখানটায় বাচ্চারা উঠে কিন্তু একটু আনন্দ উপভোগ করে এখানটায় এসে। তো সেফটির জন্য অনেক কিছু করা রয়েছে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। এই জায়গাটাকে বলা হয় মাউন্ট ট্রেনিং ইনস্টিটিউট, অর্থাৎ এখানটায় কিন্তু আর কি পাহাড়ে ওঠার সমস্ত কার্যকলাপ শেখানো হয়। এর উপরের দিকে রয়েছে একটি মিউজিয়াম, আমরা মিউজিয়ামের দিকে যাচ্ছি। এই সামনে হচ্ছে মিউজিয়াম, তবে এই মিউজিয়ামের মধ্যে ফোন বা ক্যামেরা কোনোটাই অ্যালাউ নেই। তো আমরা এত সময় ডান দিকটা ঘুরছিলাম, এবার আমরা একটু বাদিকে যাব। এদিকেও রয়েছে কিছু জন্তু জানোয়ার, সেগুলো একটু দেখে নিই। দেখা যাচ্ছে ছোট্ট একটু রেড পান্ডা। সাইড সিন ঘুরতে ঘুরতে রাস্তার পাশে আরেকটি চা বাগান পড়ে গেল, সুন্দর একটি চা বাগান। এইখানটা বহু পর্যটক এসে ছবি তুলে থাকেন এবং এখান থেকে কিন্তু চা পাতাও নিয়ে যায় অনেকে। তো আমরা এখন এই বাগানটি সম্পূর্ণ একটু ঘুরে দেখব, যেহেতু এই ওয়েদারটা এত সুন্দর। তো এর জন্য আমরা রাস্তায় যেখানটা মোটামুটি চা বাগানের ক্ষেত সুন্দর দেখতে পাচ্ছি ছবি তোলার জন্য, সেখানটা আমরা দাঁড়িয়ে পড়ছি। তো এই জায়গাটি খুবই সুন্দর, এখানটা পর্যটকরা আসেন। চা বাগানের উপর থেকে নিচের দৃশ্যটা দেখতে এত সুন্দর লাগছে, যেটা কিনা আমি সামনাসামনি থেকে বুঝতে পারছি। তোমরা এই ভিডিওর মাধ্যমে কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু সামনাসামনি এসে যখন দেখবে তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে। দারুণ দৃশ্য। আর এই চা বাগানের বাইরে খুব সুন্দর চা পাতা পাওয়া যায়, আমরা এখান থেকে কিছু চা পাতাও নিয়ে যাবো। চায়ের দাম রয়েছে 300, 400, 700, 800, 1500, 3000, 2000। তো দেখা যাক কোনটা ভালো হয়, সেভাবেই নেওয়া হবে একটা। এটা ফুক মারি নিয়ে আমরা 1500 টাকা করে কেজি যে চাটা সেটাই নিচ্ছি। এনাদের কথায় যেটা বাইরে 2500 টাকা বিক্রি হয় সেটাই আমাদের 1500 টাকা দিয়েছে। তো বাড়ি গিয়ে বোঝা যাবে। বাপরে কি খারাই রে, ওট ওট ওট। এখন আমরা চলেছি রোপওয়ের দিকে। রোপওয়ের রাস্তাটা কিন্তু অনেকটা খারাপ, তাই সিঁড়ি বেয়ে কিন্তু উপরে আসতে হয়। এখানে লাইনে দাঁড়াতে হবে, লাইনে দাঁড়ানোর পর এখান থেকে সামনে টিকিট কাটতে হবে। এই রোপওয়ের টিকিট খরচা হচ্ছে বড়দের 260 টাকা এবং বাচ্চাদের 130 টাকা করে। তো আমরা 5 জন 5টা টিকিট কেটে নিলাম এবং লাইনে দাঁড়িয়ে রয়েছি। সামনে পরপর রোপ আসবে, তারপর আমরা উঠবো। আমরা যেহেতু 5 জনের গ্রুপ, তো সেইভাবে আমাদের একটি রোপের মধ্যে আমাদেরকে উঠিয়ে দেওয়া হবে। তো আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি পরপর। এখন প্রচুর পর্যটক আমাদের পিছনে এখন রয়েছে। চলে আসলো আমাদের রোপ, তো আমরা এখন রোপের মধ্যে প্রবেশ করছি। বেশ নতুন একটা অভিজ্ঞতা হবে। এর আগে রোপে উঠেছিলাম প্রায় 7-8 বছর আগে। দার্জিলিংয়ের রোপওয়ের ভ্রমণের টোটাল পথ হলো এপার থেকে ওপার 5 কিলোমিটার এবং সময় লাগবে প্রায় আপ ডাউনে 40 মিনিট। আর এই রোপওয়েটি প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে, তবে সেটি সম্পূর্ণ ডিপেন্ড করবে ওয়েদারের উপর। দার্জিলিংয়ের রোপওয়ে থেকে যখন নিচের দিকে তাকাবে তখন যেন মনে হবে পাখির চোখে আমরা টোটাল দুনিয়াটাকে দেখছি, অর্থাৎ টোটাল এই দার্জিলিংটাকে আমরা পাখির চোখে দেখছি। আর যেটি কিনা লাগছে দেখতে অপূর্ব সুন্দর। চারিদিকে এই সবুজে ঘেরা চা বাগান এবং দূরে ওই ছোটো ছোটো বাড়িগুলো বা বড় বড় বিল্ডিংগুলো দেখতে লাগছে এক অপূর্ব দৃশ্য। আমাদের যাত্রাপথে টোটাল 5 কিলোমিটার পথ কখন যে এই সৌন্দর্যের মধ্যে দেখতে দেখতে কেটে যাবে সেটি তোমরা কেউ বুঝতে পারবে না। তো রোপওয়েতে এক সাইড ভ্রমণ করে আমরা এখন এপারে নেমে গেছি, অর্থাৎ মোটামুটি 10 থেকে 15 মিনিট আমাদের ছোট্ট একটা ব্রেক হবে, কারণ ওপার থেকে এপারে যারা এসছে তাদেরকে আবার ওদিকে নিয়ে যাওয়া হবে। তো আমরা এখন লাইনে আছি, তো এই সাইডটা একটু ঘুরে নেওয়া যেতে পারে। তো আমরা এখন এই সাইডের পাহাড়ের সৌন্দর্যটা দেখছি এবং তারপরে আবার মোটামুটি 10 থেকে 15 মিনিট পর আমরা আবার ওপারে যাব। রোপ থেকে নেমে যখন বাদিকে আসবে তখন দেখবে দূরের ওই পাহাড় কত সুন্দর লাগছে। কিছু সময় পাহাড়ের সৌন্দর্যটা উপভোগ করি।
মোটামুটি 15 থেকে 20 মিনিট আমরা এই পাশেই একটু ঘোরাঘুরি করে নিলাম। এখন আমাদের রোপে ওঠার পালা, তারপর আমরা আবার ওপারে যাব। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এবং এই পাহাড়ের বুকে ঘুরে ওঠা দার্জিলিং এবং তার পাশাপাশি এই সুন্দর চা বাগানগুলি দেখতে লাগছে অপূর্ব এক সৌন্দর্য। আর তাই তো প্রতি বছরই বহু পর্যটক আসেন এই দার্জিলিং শৈল শহরে সৌন্দর্য উপভোগ করতে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7000 ফুটেরও বেশি উপরে অবস্থিত এই দার্জিলিং শহর। আমরা এখন রোপওয়েতে যে জায়গাটা ঘুরছি, জায়গাটার নাম হলো রঙ্গিত ভ্যালি। এই রোপওয়ে ভ্রমণ করতে করতে চোখে পড়বে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে একে একে সারি বেয়ে লাইন ধরে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। সারাদিন অনেক ঘোরাঘুরি করার পর এখন আমরা রুমে এসে একটু রেস্ট নিয়ে একটা হোটেলে চলে এসেছি। তো দার্জিলিং এরকম অনেক হোটেল পেয়ে যাবে যেখানে তোমরা নিজেদের পছন্দ মতন খাবার খেয়ে নিতে পারবে। ঘড়িতে সময় এখন রাত্রি 8:30 থেকে 15টা, আর আমরা এখন রয়েছি দার্জিলিংয়ে একদম মেইন স্টেশন যে হিল স্টেশন, সেখানটায় আমরা হোটেলে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে একটু হোটেল এই স্টেশনে ঘুরতে এসেছি। তো এই হচ্ছে দার্জিলিংয়ের রাতের বেলার দৃশ্য। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে একটা কথা বলে রাখি, রাতের খাবারটা কিন্তু একটু তাড়াতাড়ি খেয়ে নেবে, কারণ ম্যাক্সিমাম হোটেল কিন্তু 9টা থেকে 9:30টার মধ্যে বন্ধ হয়ে যায়, তখন কিন্তু খাবার পাবে না। আর তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি, তোমাদের সারাদিন সমস্ত জায়গায় ঘোরালাম এবং তোমাদের সঙ্গে তুলে দিলাম গাড়ি ভাড়া কত কোন কোন জায়গায় ঘুরবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।